জমিদার বাড়ির বড় ছেলের বিয়ে যে মেয়ের সাথেই ঠিক হয় সেই মেয়েই মারা যায়। গত 2 মাস আগেও পাশের গ্রামের এক মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের 2 দিন আগে রাতের বেলায় বিষধর সাপের কামড়ে মেয়েটা মারা যায়। গত 5 বছর প্রায় 14 জন মেয়ের সাথে তার বিয়ে ঠিক করা হয়েছে, কিন্তু 14 জন মেয়ে বিয়ের কিছুদিন আগেই মারা গেছে। কেউ সাপের কামড়ে, তো কেউ পানিতে ডুবে, তো কেউ আগুনে পুড়ে। তার ছোট 2 ভাইয়েদের বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু তার জন্য কেউ বিয়ে করতে পারছে না। চোখ বড় বড় করে বিস্ময়ের সাথে খালাতো বোনকে বলা কথাগুলো শুনছিল চন্দ্র। কিন্তু বুবু, তুমি কিভাবে জানো এইসব? তুমি তো শহরে থাকো। আরে পাগলি, তোর দুলাভাই শহরে জমিদারের বড় ছেলের একটা দোকানে চাকরি করেন। উনি ওই জায়গায় অন্য কর্মচারীর কাছে এইসব শুনেছেন। জমিদারের পরিবারের উপর নাকি কিসের অভিশাপ আছে। জমিদারের আগের প্রজন্মকে নাকি অভিশাপ দিয়েছিল যে পরবর্তী প্রজন্ম তাদের বংশ নাকি নির্বংশ হয়ে যাবে। জানি না খালা কি বুঝে তোর বিয়ে ওই অভিশপ্ত জমিদার বাড়িতে পরিবারে ঠিক করলো, আর তুই কি বুঝে রাজি হয়ে গেলি? তোর নিজের জীবনের জন্য কি একটুও মায়া নেই? বুবু, আম্মা বলছে তাই রাজি হয়েছি। আর তুমি তো জানোই আমি আম্মারে অনেক ভালোবাসি। শাহানাজ চন্দ্রকে খুব ভালো মতো চেনে। সে জানে চন্দ্র তার মায়ের জন্য জীবনে দিতে পারে। তাই সে যতই বলুক চন্দ্র তার মায়ের কথার অবাধ্য হবে না। তাই শাহানাজ অগত্যা চন্দ্রের মাকে মানে তার খালার কাছে গেল। চন্দ্র নামক মেয়েটার বয়স মাত্র 20 বছর। সে তার বাবা মায়ের প্রথম কন্যা। জন্মের পর নাকি এত সুন্দর দুধে আলতা গায়ের রং দেখে তার বাবা তার নাম রেখেছিল চন্দ্র। জমিদারের এক সামান্য কর্মচারী জমির ব্যাপারীর ঘরে এত সুন্দর মেয়ে জন্ম নিবে তা নাকি কেউ কখনো ভাবতে পারেনি। কারণ তার স্ত্রী রাহেলা বানুও ছোট 2 কন্যার গায়ের রং ফর্সা হলেও চন্দ্রের রূপের সামনে তারা কিছুই না। চন্দ্র ছোটবেলা থেকেই তার বাবার খুব আদরের, কিন্তু তার বাবা 3 বছর আগে স্ট্রোক করে বিছানায় শয্যাশয়ী। তারপর থেকে জমিদার বাড়ি থেকে আসা সাহায্য দিয়েই তাদের সংসার চলে। কিন্তু তার মা কেন যেন তাকে সহ্য করতে পারে না। বোঝার ক্ষমতা হওয়ার পর তার মা কোনো সময় তাকে আদর করে বুকে জড়িয়ে নেয়নি বা জোর হলেও মাথায় হাত বুলিয়ে দেয়নি। সে জানে না কেন তার মা তার সাথে এমন করে। তার ছোট বোনদের তো অনেক আদর করে। জমিদার পরিবারের বড় ছেলের হবু বউয়ের আগে মারা গেছে জেনেও শুধুমাত্র মায়ের কথা রাখার জন্য সে বিয়েতে করতে রাজি হয়েছে। সে ইন্টার পর্যন্ত পড়েছে। তার ইচ্ছে ছিল সে একটা হাঁস মুরগির ফার্ম দিবে আর একদিন স্বাবলম্বী হয়ে তার বাবা মা আর বোনদের খেয়াল রাখবে। কিন্তু কিছুদিন আগে জমিদার বাড়ির বড় মালকিন এসে বলল তারা চন্দ্রকে বউ করে নিতে চায়। বড় মালকিনের একথা বলছে চন্দ্র জমিদার বাড়ির বউ হয়ে গেলে তারা চন্দ্রের মাকে 30 লক্ষ টাকা দিবে। চন্দ্রের মা একথা শুনে রাজি হয়ে গেল। কিন্তু চন্দ্র যখন রাজি হতে চাইছিল না, তখন তার মা বলল সে যদি রাজি না হয় তা না হলে নাকি তার মা বিষ খাবে। তাই মায়ের মুখের দিকে চেয়ে সে নিজের স্বপ্নগুলো বাক্সবন্দি করে বিয়ের জন্য রাজি হলো। রাহেলা বানু মাটির রান্নাঘরে বসে উনুনে জাল দিচ্ছিল। তখনই তার পাশে শাহনাজ এসে বসলো। ও খালা, তুমি কি বুঝেও চন্দ্রের মতো এত সুন্দর মেয়েকে ওই পরিবারে বিয়ে দিতে রাজি হয়েছো? এর আগে তো কত ভালো ভালো বিয়ের প্রস্তাব এসেছে। তখন তো বলতে ওকে ভালো ঘরে বিয়ে দিলে ওর বাকি 2 বোনদেরও ওর মনে রাখবে না, ও ওদের নিচু চোখে দেখবে। তাহলে এখন জমিদার পরিবারে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছে কেন? তুই বেশি কথা কইস। আমার হোগো দয়ায় খাইয়া পইরা বাইচা আছি। হেরা যদি আমাগো মাইয়ারে বউ কইরে নিতে চায় তাহলে তো আমাগো 7 পুরুষের কপাল। আর বড় মালকিন কইছে চন্দ্র হোগো বাড়ির বউ হইলে হেই 30 লক্ষ টাকা দিব। ওই টাকা দিয়া আমার বাকি 2 মাইয়ারে ভালো জায়গায় বিয়ে দিতে পারেন। তখন চন্দ্র ওগো মনে না রাখলেও সমস্যা নেই। খালা, তুমি কি জানো জমিদার পরিবার যে অভিশপ্ত? জমিদারের বড় ছেলের সাথে যে মেয়ের বিয়ে ঠিক হয় সেই মেয়ে মারা যায়। চন্দ্রের জীবন কিভাবে তুমি এত বড় বিপদের মধ্যে ফেলাইতে চাইতেছ? হুম, হওয়াত হইল আল্লাহর হাতে। ওই মাইয়া গো হায়াত ওই পর্যন্ত ছিল, তাই হেরা মরছে। যদি চন্দ্রের হায়াতও কম হয় তাই অয়ও বাঁচব না। কিন্তু মরার আগে তো ওর বোনের ভবিষ্যৎ গইড়া যাইতে পারবো। শাহনাজ বুঝতে পারল রাহেলা বানুর সাথে কথা বলা বৃথা। এই বিয়ে এখন কোনো মতে আটকানো যাবে না। শাহনাজ মনে মনে চন্দ্রের একটা সুন্দর ভবিষ্যতের জন্য বিধাতার কাছে প্রার্থনা করতে লাগলো। এই ছোট, একটু উপরে আয় তো। স্বর্ণের সেই চেনটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না। আপা, তুমি ওটা খুঁজে পাবে কিভাবে? এটা তো আমি কালকে পালিশের জন্য শেখরার কাছে পাঠিয়ে দিছি। ভালোই করেছিস। বধূ বরণের সময় ওই চেন দিয়ে বরণ করে বউকে ঘরে তুলব। কিন্তু আপা, এবার বউ বরণ করে ঘরে তুলতে
পেত? গত কয়েক বছর ধরে তো সব ঠিক হয়েও শেষ মুহূর্তে এসে সব শেষ। মাঝে মাঝে ওই 14টা মেয়ের কথা মনে পড়লে মনে হয় আমাদের পরিবারের জন্য তারা তাদের জীবন হারিয়েছে। অতি ভয়ের সাথে আমেনা বেগম তার বড় যা শিরিন বেগমকে কথাগুলো বলল। আমেনা বেগমের কথা শুনে শিরিন বেগম দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কি করব তুই বল? প্রত্যেকবার মনে হয় আরেকবার চেষ্টা করে দেখি, কিন্তু প্রত্যেকবার আশাহত হয়। আমারও অনেক মায়া লাগে ওই মেয়েগুলোর জন্য, কিন্তু কি করব বল? আমিও যে প্রতিজ্ঞাবদ্ধ। আমি আম্মাকে কথা দিয়েছি যে এই চৌধুরী বংশকে আমি কখনোই ধ্বংস হতে দিব না। তার জন্যই তো এবার কোনো উপায় না পেয়ে নিজেদের টাকা আর ক্ষমতা ব্যবহার করলাম। যদিও টাকার বিষয়টা সম্পর্কে আমার ছেলে কিছুই জানলো না। ও জানলে কোনো মতে এ বিয়ে করবে না। নিজের বাবার বাড়ি জমি বিক্রি করে রাহেলা বানুকে দিব, কারণ পরিবারের অ্যাকাউন্ট থেকে টাকা নিলেই ও জিজ্ঞাসা করবে। যদিও এই রাহেলা বানুকে আমার একটুও পছন্দ হয়নি, কিন্তু কি আর করার, এছাড়া আর কোনো উপায় নেই। তবে যাই বলো আপা, চন্দ্র মেয়েটা কিন্তু ভারী মিষ্টি। কি সুন্দর টানা টানা চোখ, সরু নাক, গোলাপের পাপড়ির মতো ঠোঁট। ওর মতোই, নামের মতোই ওর রূপ। সেটা ঠিক বলেছিস। আমার জীবনে আমি এত সুন্দর মেয়ে মানুষ দেখিনি, যেন স্বর্গের অপ্সরী। এখন শুধু একটি কামনা, এই মেয়েটা যেন তার নামের মতোই আলো নিয়ে আমার ছেলের জীবন আর এই জমিদার বাড়িকে আলোকিত করে। নিস্তব্ধ এক নদীর পাড়ে সাদা পাঞ্জাবি পরা এক শ্যামবর্ণ পুরুষ দাঁড়িয়ে আছে। কপালে তার চিন্তার রেখা। বেশ কিছু দূরে তার জিপটা দাঁড়িয়ে। হঠাৎ অন্ধকারে তার পিছনে এসে কেউ দাঁড়ালো। তুই এসে পড়ছিস? ওদিকে ব্যবস্থা কি হলো? ব্যবস্থা বেশি ভালো না। মারতে মারতে রক্ত বের করে ফেলছি, কিন্তু কিছুই বলছে না। কোনো মোটেও মুখ খুলছে না যে তাকে পাঠিয়েছে। আর যেখানে লোক পাঠাতে বলছি ওইখানে? জি, লোক পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রায় 10 জনের মতো। কারো বোঝার সাধ্য নাই যে ওরা আপনার লোক। জি ঠিক আছে, গিয়ে জিপ স্টার্ট কর, বাড়িতে যাব। শ্যামবনের পুরুষ কোথায় সায় জানিয়ে ইমন নামক যুবকটি চলে গেল। সে যেতে হাঁটা শুরু করলো সাফওয়ান চৌধুরী নামক শ্যামবর্ণের পুরুষটি। উজানপুরের নামক এই গ্রামটির পাশ থেকেই বয়ে গেছে চন্দ্রকলা নামক নদীটি। আর চৌধুরী পরিবার হচ্ছে এই গ্রামের জমিদার বংশ। জমিদারি প্রথা অনেক আগেই শেষ হলেও চৌধুরী পরিবারের প্রভাব প্রতিপত্তি এখনও কমেনি। এই জন্য এখনও চৌধুরী পরিবারকে এই গ্রামের হর্তাকর্তা ভাবা হয়। চৌধুরী পরিবারের বড় ছেলে হচ্ছে সাফওয়ান চৌধুরী। 30 বছর বয়সের এক বলিষ্ঠবান পুরুষ। সূর্যের মতো কঠোর তার ব্যক্তিত্ব। চৌধুরী পরিবারের আরও 2 ছেলে রয়েছে, যদিও তারা উজানপুরে থাকে না। 20 বছর বয়সে বাবা আর চাচাকে হারিয়ে চৌধুরী পরিবার হাল ধরেছে। তাই এত দায়িত্ব চাপে দিন দিন যেন সে আরও রুক্ষ আর কঠোর হয়েছে। চন্দ্রকে একটা লাল পেড়ে হলুদ শাড়ি পরানো হয়েছে, সাথে নিজেদের বাগানের গাঁদা ফুল আর গোলাপ দিয়ে বানানো গহনা, যেন সদ্য প্রস্ফুটিত ফুলের মতো লাগছে। বাইরে কিছু সধবা মহিলা বসে হলুদ বাড়ছে আর তালে তালে গান ধরছে। তারপর ধীরে ধীরে চন্দ্রকে বাইরে নিয়ে আসা হলো। সবাই একটু একটু করে চন্দ্রকে হলুদ ছোঁয়ালো। তারপর কলসি দিয়ে চন্দ্রের মাথায় পানি ঢালা হলো। হলুদের সব রীতি সমাধান করে যেই না চন্দ্রকে তার ঘরে নিয়ে যাওয়া হবে, তখনই চন্দ্রের ঘর থেকে তার মেজ বোন রিমার চিৎকার ভেসে উঠল। তারা সবাই চন্দ্রের ঘরে গিয়ে দেখলো তার বোন রিমা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে। তারা আরও দেখতে পেল যে চন্দ্রের রুমের আলমারি খালি। আলমারি খোলা থেকে শাহনাজ, চন্দ্রের ছোট বোন অনিমা আর চন্দ্র আজ করতে পারল রিমা এই ঘরে কি করতে এসেছিল। চন্দ্রের বিয়ে ঠিক হওয়ার পর থেকে রিমা চন্দ্রের উপর ক্ষেপে আছে, কারণ চন্দ্র আর অনিমা তাদের বাবার মতো স্বভাব চরিত্র পেলে রিমা তাদের মা রাহেলা বানুর মতো হয়েছে। একটু বড় হবার পর থেকে রিমা যখন বুঝতে পারল যে চন্দ্র তার থেকে বেশি সুন্দরী, তখন থেকে সে চন্দ্রকে হিংসে করতে লাগলো। বিয়ে ঠিক হওয়ার পর থেকে সে অনেকবার চন্দ্রকে অনেকভাবে বিপদে ফেলতে চেয়েছে। এমনি আজ সকালে যখন চন্দ্রের জন্য বিয়ের দামি শাড়ি আর গহনা এসেছিল চৌধুরী বাড়ি থেকে, তখন রিমার লোভাতুর দৃষ্টি সেগুলোর দিকে নজর দিয়েছিল। তাই আলমারি খোলা দেখে তারা বুঝতে পারল রিমা সবার ব্যস্ততার আড়ালে চন্দ্রের আলমারি থেকে হয়তো কিছু জিনিস চুরি করতে এসেছিল। কিন্তু আলমারির মধ্যে এমন কি দেখলো যা দেখে রিমা অজ্ঞান হয়ে গেল। জমিদার সাফওয়ান চৌধুরী তার রুমে বসে আছে। কিছুক্ষণ আগে তার কাছে খবর এসেছে তার বাবার পুরনো ড্রাইভার আব্দুল মিয়া মারা গেছেন। মানুষ মরণশীল, তাই তার মারা যাওয়া খবরটা সবার কাছে স্বাভাবিক লাগার কথা, কিন্তু আব্দুল মিয়ার মৃত্যুটা হচ্ছে খুব ভয়ানকভাবে। আব্দুল মিয়া সবসময় খুব ভোরে উঠে যায়, কিন্তু আজ সে ঘুম থেকে না ওঠার কারণে তার মেয়ে তার রুমে গিয়ে দেখতে পায় আব্দুল মিয়ার চোখগুলো উঠানো, আর চোখগুলোর গর্তের ভিতরে সিগারেটের ছাই দিয়ে ভরা, আর তার বুকের ভিতরে ছুরি দিয়ে কেটে লেখা হয়েছে 1 জানুয়ারি 2003।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে কেউ প্রচণ্ড ঘৃণা থেকে এই কাজটি করেছেন, কারণ কেউ তাকে শুধু খুন করতে চাইলে এটা অত্যাচার করতো না। তবে তার মৃত্যুর কারণ হিসাবে বিষ মনে করা হয়েছে, কারণ তার ঠোঁট নীল হয়ে আছে, কিন্তু তার শরীরে কোথাও সাপের কামড়ের দাগ নেই। লাশ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। সাফওয়ান কেন যেন মনে হচ্ছে খুব বড় ঝড় আসতে চলেছে। 10 বছর আগে হওয়া তার বাবা চাচার অ্যাক্সিডেন্টে এই আব্দুল মিয়া অলৌকিকভাবে বেঁচে যায়। আব্দুল মিয়া তখন তাদের সাথে গাড়িতে ছিল, কিন্তু আব্দুল মিয়ার ভাষ্যমতে গাড়ি খাদে পড়ার আগে উনি গাড়ি থেকে লাফ দিয়ে রাস্তার পাশে ঝোপে পড়েন। কিন্তু সাফওয়ান সবসময় মনে হয়েছে আব্দুল মিয়া কিছু তো জানে, কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে কিছুই করেনি। এই সে ভাবনায় মাঝখানে সাফওয়ানের মা তার রুমে এসলো। এসেই সে তার ছেলেকে চিন্তিত দেখে জিজ্ঞাসা করলো, সাফু, কি হয়েছে তোর? কই আম্মি, কিছু তো হয়নি, আমি একটু ক্লান্ত। আমাকে মিথ্যে বলিস না বাবা, আমি তোর মা। কি হয়েছে আমাকে বল। তুই কি আব্দুল ভাইয়ের মৃত্যু নিয়ে চিন্তিত? তোমার থেকে লুকিয়ে লাভ কি আম্মি? আগেই বলেছি আমার বিয়ে করার দরকার নেই। দেখলে তো, বিয়ের তোড়জোড় শুরু হতেই মরণ খেলা শুরু হয়ে গেছে। কতটা জঘন্যভাবে আব্দুল মিয়াকে খুন করা হয়েছে। ওনার সাথে বিয়ের সম্পর্ক কি? হয়তো ওনার কোনো শত্রু ওনাকে মেরেছে। সেখানে তোর বিয়ে কিভাবে সম্পর্কিত? আমি ওনাকে ছুরি দিয়ে কেটে লেখা হয়েছে 1 জানুয়ারি 2003। আর ওই দিনে কি হয়েছিল আমরা সবাই জানি। ওই দিনটা আমাদের পরিবারের জন্য অভিশপ্ত। 1 জানুয়ারি 2003 তারিখটা শুনেই যেন শিরিন বেগমের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। কারণ ওই দিনে কি হয়েছিল তা বাহিরের পৃথিবী না জানলেও জমিদার পরিবার আর এই জমিদার বাড়ির দেওয়ালগুলো খুব ভালো করেই জানে। অভিশপ্ত ছিল ওই রাতটা তাদের পরিবারের জন্য। তারপর সে ছেলেকে শান্ত করার জন্য অভয় দিয়ে বলল, আরে এরকম কিছুই না, সব তোর মনের ধারণা। বাবা, এই সাদা লুঙ্গি আর গামছাটা গায়ে দিয়ে নে। হলুদের আচারকর্ম তো শেষ করতে হবে। আম্মি, এইসবের দরকার কি? বিয়েটা কি আদৌ হবে? যা হচ্ছে মনে হচ্ছে বিয়েটা শেষ পর্যন্ত মনে হয় হবে না। হবে, অবশ্যই হবে। কোনো অশুভ কথা বলবি না। আবার যেহেতু কনের গায়ে হলুদ উঠেছে, তাই বিয়েটা অবশ্যই হবে। প্রত্যেকবার তো অনেক আগেই সব আশা শেষ হয়ে যায়। শিরিন বেগম এই বলে নিচে নেমে গেল। শিরিন বেগম নিচে নামতে দেখলো আমেনা বেগমের হাত থেকে রক্ত পড়ছে, তার হাতে হলুদও মেখে আছে। শিরিন বেগম উৎকণ্ঠী হয়ে দৌড়ে এলো আমেনা বেগমের কাছে। পাশেই বসে থাকা তাদের বাড়ির কাজের সাহায্যকারীগুলো বলল তার ঘর থেকে ব্যান্ডেজ আর স্যাভলন নিয়ে আসতে। সে আমেনা বেগমের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, এসব কিভাবে হলো? জানি না, সাফওয়ান বাবার হলুদের জন্য বেটে রাখা হলুদের বাটি রাখা ছিল। বিলকি চাপায় হলুদ বেটেছিল, কিন্তু আমি যখন হলুদ হাতে নিয়ে বাটির মধ্যে হাত দিলাম, সাথে সাথে আমার হাতটাই কেটে গেল। হলুদ টেনে দেখি তার ভিতরে ছোট ছোট কাচের টুকরো। কেউ ইচ্ছে করে এমন করেছে। আমেনা বেগমের কথা শুনে শিরিন বেগম তাড়াতাড়ি করে হলুদ বাটাগুলো একটি চালনি দিতে ঢেলে তার উপর পানি ঢেলে দিল। হলুদগুলো পানির সাথে পড়ে দেখা গেল অসংখ্য কাচের টুকরো। শিরিন বেগম খেয়াল করতে দেখলো এটাই তার মরহুম শাশুড়ি যে গ্লাসে পানি খেত, সেই গ্লাসের ভাঙা অংশ। কিন্তু এই গ্লাসটা তো শোকেসে রাখা ছিল। সেই শোকেস খুলে দেখলে গ্লাসটা নাই। কিন্তু এই শোকেসের চাবি তো শুধু তার কাছে থাকে, তাহলে গ্লাসটা কিভাবে বের করা হলো এখানে? শিরিন বেগম এই বিষয়টি মহলে কোনো ঝামেলা চাইল না, তাই সে আবার হলুদ বাটতে বলল, আর গ্লাসের টুকরোগুলো একটি রুমালের মধ্যে পেঁচিয়ে সরিয়ে রাখলো। আর সাহায্যকারী মহিলা আর আমেনা বেগম কাউকে কিছু বলতে নিষেধ করলো। সে শুধু চাইছে এই বিয়েটা যেন ভালোই ভালোই মিটে যায়। সাফওয়ানের সাদা লুঙ্গি আর গামছা নিয়ে নিচে নেমে আসতে সবার মাঝখানে তাকে হলুদ ছোঁয়ানো হলো। হঠাৎ এক মুঠোভর্তি হলুদ কেউ তার পিঠে লেপে দেয়। সাফওয়ান পিছন ফিরতে যা দেখল তা দেখে সে অবাকের চরম পর্যায়ে পৌঁছায়। অনেকক্ষণ যাবৎ পানির ছিটে দেওয়ার পর রিমার চোখ খুলল। তার চেহারা দেখে সবাই বুঝতে পারল সে ভয় পেয়েছে। সে এদিক সেদিক তাকিয়ে এত লোক দেখে কিছুটা ভড়কে গেল। হঠাৎ সে আলমারি দিকে তাকিয়ে আতঙ্কগ্রস্তভাবে চেঁচাতে লাগলো, সাপ, সাপ, এই আলমারির ভিতরে সাপ আছে। আমি দেখেছি, আমাকে দেখে ফনা তুলেছে। এই আলমারির ভিতর সাপ আসবে কোথা থেকে? এইবারে আশেপাশে কোনো জঙ্গল নেই, ফাজলামি করিস? চন্দ্রের বিয়েতে একটা না একটা ঝামেলা তুই করার জন্য উঠে পড়ে লেগেছিস। যা এখন থেকে। শাহনাজের কথা অপমানিত বোধ করে রিমা সেখান থেকে চলে গেল। কিন্তু রিমাকে পাঠালেও কেন জানি না শাহনাজের মনের ভিতর খচখচ করতে লাগলো। তাই চন্দ্রকে কাপড় বদলাতে পাঠিয়ে সে আর অনিমা মিলে আলমারি কাপড়গুলো উল্টোপাল্টা করে দেখতে লাগলো, কিন্তু কোথাও কিছু দেখতে পেল না। শাহনাজ রেগে বলতে লাগলো, অনিমা, বলতো তোর এই মেজ বোনের এমন কেন? চন্দ্রের সুখ কি ওর সহ্য হয় না? কই সাপ, কোথাও কিছু নাই, এখন আবার গোছাতে হবে। তোরা এখানে কি করছিস?
তোদের তো ঢাকায় থাকার কথা। ধ্যাত ভাই, চৌধুরী বংশের প্রথম বিয়ে আর আমরা থাকবো না কি? কি করে হয়? এখন এইসব বাদ দে, আগে তোকে ইচ্ছে মতো হলুদ মাখাই। এই বলে ছোট দুইটা ইচ্ছে মতো সাফওয়ানকে হলুদ মাখাতে শুরু করলো। সবাই তো তাদের কাণ্ড দেখে বোকা মনে হচ্ছে। সাফওয়ান চৌধুরীর মতো এত গম্ভীর মানুষকে এমন হাসি খুশি দেখে, আর ছেলেগুলো কি উচ্ছ্বাসের সাথে তাকে হলুদ দিচ্ছে, আর সাফওয়ান চৌধুরী তাদের কিছুই বলছে না। অবশ্য কিছুক্ষণের মধ্যে কানাঘুষে শোনা গেল যে যে ছেলে দুটো সাফওয়ান চৌধুরীর চাচাতো ভাই। আমিনা বেগমের দুই ছেলে, সোহেল চৌধুরী ও শাহেদ চৌধুরী। এই ছেলে দুটি সাফওয়ানের সবচেয়ে কাছের, তবে তারা বেশিরভাগ সময় ঢাকায় থাকে, কারণ কাছের আত্মীয়স্বজন ছাড়া কেউ তাদের সেরকম চেনে না। চন্দ্রকে চৌধুরী বাড়ি থেকে পাঠানো বেনারসি শাড়িতে সজ্জিত করা হয়েছে, সাথে রয়েছে গা ভর্তি সোনার গহনা। তার রূপ যেন ঠিকরে পড়েছে। সকালের ঘটনার পরও রিমা শিক্ষা হয়নি। সে চন্দ্রকে দেখে শুধু হিংসায় জ্বলছে। সে তার মা রাহেলা বানুর কাছে গিয়ে বলল, কই, তুমি তো বলেছিলে জমিদার বাড়ির ছেলের সাথে বিয়ে ঠিক হলে নাকি মারা যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ওর তো এখনো পর্যন্ত কিছুই হলো না, আর কিছুক্ষণের মধ্যে জমিদার বাড়ির বউ হবে। ওর এত সুখ কীভাবে সহ্য করবে আমি? আমি কি জানি, হক্কল মাইয়াই তো মইরা যায়, আর যার লগে ওই জমিদারের বিয়ে ঠিক হয়। কিন্তু এইবার যে কিছুই হইব না, এটা কি আমি জানতাম? জানলে তো আমি তোরেই হগো সামনে আমার বড় মাইয়া বানাই নিতাম, তুই জমিদার বাড়ির বউ হইয়া যাইতি। তাহলে এখন কিছু করা যায় না মা? এক কাজ করো, ওরে মাইরা ফেলো, আর আমারে বিয়ে দাও জমিদার পোলার লগে। এই, এটা কারণ হয়? তোর কেউ যদি যাই না যায়, অনেক ঝামেলা হইব। আরে মা, কেউ জানবে না। জমিদার পরিবারের উপর তো এমনই অভিশাপ আছে। ঘরের জমিতে দেওয়া কীটনাশক আছে, নিয়ে আইসা ওর দুধ ভাতে মিলাই দাও। রাহেলা বানু রিমাকে দিয়ে কীটনাশক আনিয়ে চন্দ্রের জন্য মাখা দুধ ভাতে মিলাই রেখে সে রান্নাঘর থেকে চলে গেল। তারপর অনিমা রান্নাঘরে এসে সেই ভাত চন্দ্রের জন্য নিয়ে যায়। চন্দ্রকে শাহনাজ সেই ভাত খাইয়ে দেওয়ার পর চন্দ্র বলে তার ভালো লাগছে না। হঠাৎ করে শাহনাজ এর কথায় কথা বলতে বলতে চন্দ্র অজ্ঞান হয়ে পড়ে। চন্দ্রের এই অবস্থা দেখে রিমা আর রাহেলা বানু পৈশাচিক আনন্দ পায়। সাফওয়ান সামনে, সাহিল আর শাহেদ অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়েছে। সাফওয়ান গম্ভীর ভঙ্গিতে বলল, তোমরা দুজন এখানে কিভাবে? তোমাদের তো ঢাকায় থাকার কথা। তোদের কতবার বলেছি আমার অনুমতি ছাড়া উজানপুরে আসবে না। ভাই, তোমার বিয়ে, তাই আমরা সারপ্রাইজ দিতে এসেছি। সারপ্রাইজ দিতে এসে যদি তোদের জীবন চলে যায়, তখন আমি আম্মিকে, ছোট আম্মিকে কি জবাব দিব? সাহিল যেই না কিছু বলবে, এই দরজা এসে শিরিন বেগম দাঁড়ালো। তার মুখে ভয় আর উৎকণ্ঠা দেখা যাচ্ছে। খারাপ কিছু ঘটেছে ব্যাপারী বাড়িতে? কি হয়েছে? হবু বৌমা নাকি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, কিছুতেই জ্ঞান ফিরছে না। তাহলে স্বামী রেখে ওই বাড়িতে পাঠাও, ও গিয়ে দেখে আসুক কি হয়েছে। ছেলে সাফওয়ানের কথা শুনে শিরিন বেগম তার ভাইজি ডাক্তার স্বামীরাকে চন্দ্রের বাড়িতে পাঠালো। স্বামীরার সাথে শাহেদও গেল। স্বামীরা আর শাহেদ ব্যাপারী বাড়িতে ঢুকতে চন্দ্রের রুমের সামনে অনেক ভিড়। স্বামীরা ভিতরে ঢুকতে দেখতে পেল শাহনাজ চন্দ্রের মুখে পানির ছিটা দিচ্ছে। অন্যেরা কান্না করছে। চিল্লাম না তো, না বইলা মাইয়া মানুষ, ভরা ঘরে একটা পোলা মানুষ সব ঢুইকা পড়ল। আমরা জমিদার বাড়ি থেকে এসেছি। আমি শিরিন বেগমের ভাইজি স্বামীরা, আর ও জমিদার বাড়ির ছোট ছেলে শাহেদ। এবার নিশ্চয়ই আমাদের পরিচয় পেয়েছেন। বরযাত্রী কি এরই মধ্যে আইসা পড়ছে? না, আমি আপনাদের বাড়ি চিনি না, তাই শাহেদকে আমাকে নিয়ে এসেছে। আমি একজন ডাক্তার, চন্দ্রের কি হয়েছে দেখতে এসেছি। সামনে থেকে সরুন, আর রুম থেকে সবাই বের হন তাড়াতাড়ি। স্বামীরা একজন ডাক্তার, এই কথা শুনে রিমা আর রাহেলা বানুর মনে কামড় দিয়ে উঠল। তারা ভয় পেতে লাগলো, কেউ যদি তাদের করা নিকৃষ্ট কাজের কথা জেনে যায়। একে একে সবাইকে বের করে দিয়ে স্বামীরা চন্দ্রের হাতে পালস পরীক্ষা করলো। তার সাথে আনা ডাক্তারি ব্যাগ থেকে প্রেশার মেশিন বের করে প্রেশার মাপলো। তারপর ব্যাগ থেকে একটা ইঞ্জেকশন বের করে চন্দ্রের শরীরে পুশ করলো। চিন্তার কোনো কারণ নাই। ও হয়তো বিয়ে নিয়ে চিন্তায় ছিল, তাই প্যানিক অ্যাটাক হয়েছে। একটা ইঞ্জেকশন দিয়েছি, কিছুক্ষণের মধ্যে জ্ঞান চলে আসবে। আর প্রেশার হলো, হয়তো তার জন্য অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণ রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আমি এখানে আছি, দরকার পড়লে আমাকে ডাকবেন। চন্দ্র ঠিক আছে শুনে শাহেদ ফোনে করে সাফওয়ানকে জানাতে গেল। আর স্বামীরা চন্দ্রের ঘর থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে চন্দ্রদের পুকুর পাড়ে গেল। মা, তোমার হবু বৌমা ঠিক আছে, লো প্রেশারের জন্য অজ্ঞান হয়ে গেছিল, আর কিছুই না। আলহামদুলিল্লাহ। তোদের বিয়ে ঠিক মতো সম্পূর্ণ হলে আমি 2 রাকাত নফল নামাজ পড়ব, আর বৌমার নাম একটা গরু সদকা দিব। এখন যা, তাড়াতাড়ি রেডি হয়ে নে, জুম্মার নামাজ পড়ে ব্যাপারী বাড়ির উদ্দেশ্যে রওনা দিবি। সাফওয়ান তার মায়ের কথায় সায় জানিয়ে চলে গেল। শিরিন বেগম বধূ বরণের জন্য জিনিসপত্র নিয়ে ব্যস্ত হয়ে গেল।
চন্দ্র শুধুমাত্র প্রেশার লো হওয়ার জন্য অজ্ঞান হয়ে গেছে শুনে রিমা আর রাহেলা বানু চমকে গেল। তারা একে অপরের দিকে অবিশ্বাস দৃষ্টিতে তাকালো। রাহেলা বানু রিমাকে টেনে তার ঘরে নিয়ে এলো। এই, তুই ঠিকমতো আনছিলি কীটনাশকের বোতলটা? না, অন্য বোতল লইয়া আইছস। আমি ঠিক বোতলটাই আনছিলাম। জানি না ও কিভাবে বাইচা গেল। চলো মা, এখন অন্যভাবে চেষ্টা করি ওকে মারার। পাগল হয়েছিস? অহন আর কিছুই করা যাইব না। দেখোস না ও শ্বশুরবাড়ির লোক আইয়া পড়ছে। ওই মাইয়াটা নাই ডক্টর। এখন কিছু করলে ধরা খাইমু। এখন ওইডা লইয়া খুশি থাকুন লাগবো। স্বামীরা পুকুর পাড়ে একটা সিঁড়ির উপর বসে আছে। হঠাৎ করে সে বুঝতে পারল তার পিছে কেউ দাঁড়িয়ে আছে। সে তাকাতে দেখলো শাহেদ তার দিকে এক নজরে তাকিয়েছে। তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? না, দেখলাম তুমি একা এভাবে বসে আছো, তাই তোমাকে সঙ্গ দিতে এলাম। দেখ শাহেদ, তুই যা চাইছিস তা কখনোই সম্ভব না। আমি তোর থেকে বয়সে 2 বছর বড়। আমাদের পরিবার বা সমাজ কখনো এই সম্পর্ক মানবে না। তাই শুধু শুধু ঝামেলা করিস না। কেন মানবে না? আমি তো তোমাকে প্রেম করতে বলছি না। তুমি বললেই কালকে তোমাকে আমি বিয়ে করব। আমি শাহেদ চৌধুরী, একবার যা বলি তাই করি। স্বামীরা বুঝতে পারলো সে শাহেদকে যতই বলুক শাহেদ তার কথা শুনবে না। গত 3 বছরেও অনেকবার শাহেদকে বলেছে, কিন্তু কোনো লাভ হয়নি। শাহেদ তার কথায় অনড়। তাই সে আগত্যা সেখান থেকে উঠে চলে গেল। আর শাহেদ তার ভগ্ন হৃদয় নিয়ে পুকুরে ঢিল ছুঁড়ে তার দুঃখ বিলাস করতে লাগলো। দুপুর 3টায় বরযাত্রী এসলে চন্দ্রদের বাড়িতে পৌঁছলো। ইতিমধ্যে চন্দ্রের জ্ঞান ফিরছে। চন্দ্রের ডাক ফিরতেই অনিমা চন্দ্রকে আবার পরিপাটি করে দেখল। বিকেল 3টায় 10,01,000 দেনমোহর ধার্য করে চন্দ্র জমিদার সাফওয়ান চৌধুরীর সাথে চিরজীবনে বাঁধনে বাঁধা পড়ল। বিদায়বেলা চন্দ্র তার বাবার কাছে গেল। তার বাবা বিয়ে ঠিক হওয়ার পর থেকে তার বাবা কীরকম যেন করছে। এমন করছে যেন কিছু বলার চেষ্টা করছে। চন্দ্র যখন বধূ সাজে তার বাবার রুমে গেল, তাকে দেখে তার বাবা চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো, কিন্তু কিছু বলতে পারল না। বুক ভরা ব্যথা নিয়ে ফুল দিয়ে সাজানো পালকিতে উঠে চন্দ্র চৌধুরী বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পালকি যখন চৌধুরী বাড়ির পৌঁছালো সাজের সময়, আসমানের আবছা কালো হয়ে এসেছে। পাখিগুলো নিড়ে ফিরছে। ঠিক তখনই চন্দ্রের এই জমিদার বাড়িতে পা রাখলো। শিরিন বেগম আর স্বামীরা ধীরে ধীরে করে চন্দ্রকে নিয়ে চৌধুরী বাড়িতে প্রবেশ করলো। চন্দ্রকে জমিদার বাড়ির বিশাল হলরুমে বসানো হয়েছে। আমেনা বেগম তাকে মিষ্টি মুখ করালো। শিরিন বেগম তার গলায় একটি মোটা স্বর্ণের চেন পরিয়ে দিল। আশেপাশ থেকে অনেকেই জমিদার সাফওয়ান চৌধুরীর বউ এই জমিদার বাড়িতে নতুন মালকিন দেখতে এসেছে। একটু রাত হয়ে এলে সবাই আস্তে আস্তে বাড়ি যেতে লাগলো। চৌধুরী বাড়ির হলরুমে ধীরে ধীরে ভিড় কমে এলো। সবাই চলে যেতেই শিরিন বেগম চন্দ্রকে উপরতলা সাপয়নের কক্ষে নিয়ে যাওয়ার নির্দেশ দিল। স্বামীরা চন্দ্রকে সাপয়নের কক্ষে নিয়ে গেল। স্বামীরা চন্দ্রের হাতে একটা লাল তাঁতের শাড়ি দিয়ে তাকে ফ্রেশ হয়ে আসতে বলল, আর চন্দ্রের জন্য খাবার আনতে নিচে চলে গেল। চন্দ্র লাল শাড়িটা পরে বাইরে আসতেই দেখলো স্বামীরা তার জন্য খাবার নিয়ে এসেছে। চন্দ্র আসতে স্বামীরা বলল, বাহ, আপনি তো খুব দ্রুত শাড়ি পরেন ভাবি। আমি আবার এত ভালো শাড়ি পরতে পারি না। ইস, আমার তো মনেই নেই আমার পরিচয় দিতে। আমি স্বামীরা, আপনার মামাতো ননদ। এখন আসুন তাড়াতাড়ি, খেয়ে নিন, সাফওয়ান ভাই এসে পড়বে। সাফওয়ান চৌধুরীর নাম শুনতে চন্দ্রের কেমন যেন একটা আলাদা অনুভূতি হলো। তার পুরো শরীর আলাদা এক শিহরণ বয়ে গেল। এই মানুষটাকে সে অনেকবার দূর থেকে দেখেছে। কলেজ যাওয়ার সময় সবার কাছে শুনেছে সে অনেক রাগী মানুষ, কিন্তু মানুষটা নাকি সবার অনেক উপকার করে। আর আজ সে এই মানুষটার ঘরে বউ হয়ে এসেছে। এই মানুষটার মন সে জয় করতে পারবে তো? খাওয়ার শেষে স্বামীরা রুম থেকে বের হয়ে গেল। চন্দ্র বেশ কিছুক্ষণ যাবৎ সাফওয়ানের জন্য অপেক্ষা করতে লাগলো। রাত তখন 2টো, চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ। তখন সাফওয়ান বাড়িতে এলো। সে আব্দুল মিয়ার দাফন কার্যের জন্য গিয়েছিল। সে ভাবতে লাগলো বাড়ির ভিতর ঢুকেই তার মায়ের ঘরে যাবে। হয়তো দেরির কারণে বাড়িতে আসার কারণে তার মা অনেক রেগে গেছে। বাড়ি ঢুকে যেই না সে তার মায়ের ঘরের দিকে যাবে, হঠাৎ সে কিছু পড়ে যাওয়ার শব্দ পেল দোতলা থেকে। তাই সে তড়িঘড়ি করে দোতলায় উঠল। কিন্তু দোতলায় উঠে যা দেখল সেটা দেখে বিস্মিত হয়ে গেল। কারণ সে দেখল এক লাল শাড়ি পরিহিত অপরূপ সুন্দরী নারী তার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। দোতলার বারান্দা থেকে আসা চাঁদের আলোয় সেই সুন্দরী নারীর চেহারা দেখা যাচ্ছে। বাইরে থেকে আসা ফুরফুরে বাতাস তার কোমর পর্যন্ত লম্বা চুলগুলো উঠছে। আর তার পায়ের কাছে ছুরিবিদ্ধ হয়ে পড়ে আছে তাদের বাড়ির কাজের মহিলা রাজিয়া। এই লোমহর্ষক দৃশ্যটি ছিল খুব ভয়াবহ রকমের সুন্দর। হঠাৎ করে নারীটি চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সাফওয়ান দৌড়ে এসে নারীটিকে আগলে নিল তার বক্ষস্থলে। চন্দ্রের জ্ঞান ফিরতে এসে দেখতে পেল তার আশেপাশে বাড়ির সবাই এসে জড়ো হয়েছে। তার শাশুড়ি শিরিন বেগম তার শিওরে বসে আছে। সে উঠতে বসে অস্থির হয়ে বলতে লাগলো, আমি এখানে, আমি একটু আগে রুমের সামনে একটা লাশ দেখেছি।
খুব ভয়ানক বিশ্রী অবস্থায় ছিল লাশটা। মা, শান্ত হও, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে, শান্ত হয়ে যাও। শিরিন বেগম ধীরে ধীরে চন্দ্রের মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করলো। এমন সময় সাপওয়ান রুমে প্রবেশ করলো। সে কণ্ঠে গম্ভীর্য নিয়ে বলল, থানা থেকে পুলিশ এসেছে, তারা চন্দ্রকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চায়। জিজ্ঞাসাবাদ মানে? তারা কি মনে করছে আমার বৌমা দোষী? আমি, শান্ত হও, ওনারা শুধু চন্দ্রের সাথে কিছু কথা বলতে চায়, আর কিছুই না। তুমি শান্ত হও। কথা বলতে চায় মানে কি? আমি বুঝি না। এই বাড়িতে মেয়েটা আসতে না আসতে ওকে পুলিশের সামনে জবাবদিহি করতে বসিয়ে দিব? ফুপি, তুমি বোঝার চেষ্টা করো, খুনটা যেহেতু এই বাড়িতে হয়েছে আর চন্দ্রবাবু প্রথমেই দেখেছে, তাই তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চাইছে। তুমি চিন্তা করো না, চন্দ্রবাবুকে জিজ্ঞাসাবাদের সময় আমি ওনার সাথে থাকবো। স্বামীরের কথা আশ্বস্ত হয়ে শিরিন বেগম চন্দ্রকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিল। চন্দ্র মাথার ঘোমটা দিয়ে স্বামীরের সাথে গিয়ে ড্রয়িং রুমে ইন্সপেক্টরের সামনে গিয়ে বসলো। সাফওয়ান চৌধুরীর ভাষ্যমতে, আপনাকে নাকি সর্বপ্রথম লাশের পাশে দেখা গিয়েছিল। যতদূর জানি আপনি আজকেই এ বাড়িতে নতুন এসেছেন, তাহলে এই বাড়ির সম্পর্কে আপনি সেরকম কিছুই জানেন না। কিন্তু এত রাতে আপনি বাড়ি ঘুরে দেখছিলেন কেন? স্বামীরা আপা আমাকে আমার রুমে রেখে যাওয়ার কিছুক্ষণ পর আমি হঠাৎ করে ঘুমিয়ে যাই। হঠাৎ করে একটা শব্দ পেয়ে আমার ঘুম ভেঙে যায়, আর রুম থেকে বের হতেই দেখি আমার পায়ের সামনে কারো লাশ পড়ে আছে। তারপর আমার কিছুই মনে নেই। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। আরও বেশ কিছু তদন্ত করার পর পুলিশ সোফা থেকে উঠে সাফওয়ানের কাছে এগিয়ে এসে বলল, চৌধুরী সাহেব, আমার আজকের কাজ শেষ, আমি চলে যাচ্ছি। তবে দরকার পড়লে আবার আসবো। আর যতদিন না তদন্ত শেষ হয় আপনারা কেউ শহরের বাইরে যাবেন না। জি অবশ্যই। রাত তখন প্রায় 4টা বাজে। পুলিশ পরীক্ষা নিরীক্ষা করে যাওয়ার পর শিরিন বেগম কাজের লোকদের দিয়ে দোতলার করিডোর ভালোভাবে পরিষ্কার করিয়েছে। পরিষ্কার করতে অনেক সময় লেগেছে। তারপর সে স্বামীরাকে দিয়ে আবার চন্দ্রকে সাফওয়ানের রুমে পাঠিয়েছে। স্বামীরা তবে চন্দ্রকে রুমে রেখে যাওয়ার বাইরে দাঁড়িয়ে আছে। সাফওয়ান এসে চন্দ্রকে ওভাবে বাইরে দাঁড়িয়ে থাকতে কপাল কুঁচকে বলল, এখানে কি করছিলে এখনো? তোমার জন্যই অপেক্ষা করছিলা? দাদি তোমাকে কিছু কথা বলতে বলেছে। অবশ্য ফুপি কথাগুলো দাদিকে দিয়ে আমাকে বলেছে। তো বলো, এভাবে আমতা আমতা করছিস কেন? আসলে তোমাদের পরিবারে অভিশাপ সম্পর্কে তো জানোই। 5 বছর ধরে অনেক ঝামেলার পরে অবশেষে তোমার বিয়ে হয়েছে, তাই ফুপি যত দ্রুত সম্ভব চৌধুরী বাড়ির উত্তরাধিকারীকে দেখতে চাই। তাই আজই যেন ভাবি। আর তুমি আর বলা লাগবে না, বুঝতে পেরেছি, তুই এখন যা। নিস্তব্ধ রাত, আশেপাশে কোনো শব্দ নেই, কিন্তু হঠাৎ চন্দ্রকলার তীরে এক মানব মূর্তিকে দেখা গেল। সে একটা বস্তা নিয়ে নদীর দিকে যাচ্ছে। বস্তাটা অনেক ভারী, তাই তার বহন করতে কষ্ট হচ্ছে। বস্তাটা টেনে হিঁচড়ে সে নদীর পাড়ে গিয়ে নদীতে ফেললো। বস্তাটা ফেলার পর সে তার প্যাকেট থেকে একটা সিগারেট বের করলো। সিগারেটটা ধরিয়ে 2টা টান দিয়ে মানব মূর্তিটি বলতে লাগলো, 20 বছরের পুরনো খেলা আবার শুরু হয়েছে। এ এক মরণ খেলা, যার শেষ শুধুমাত্র একজন করতে পারবে। সাফওয়ান রুমে এসে দেখলো রুমে কিছুটা অন্ধকার হয়ে আছে। সে বিছানার দিকে তাকিয়ে দেখলো অতি সুন্দরী মানবী বসে আছে, যার মাথায় ঘোমটা দেওয়া। সামনের চুলগুলো কিছুটা এলোমেলো হয়ে আছে। সাফওয়ান বিছানার দিকে এগিয়ে আসতে দেখে চন্দ্র নিজের হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরেছে। সাফওয়ান চন্দ্রের পাশে এসে বসে প্যাকেট থেকে একটা খাম বের করে চন্দ্রের হাতে দিয়ে বলল, এই নাও তোমার মোহরানা। আমি নিয়ে কি করব? আপনার কাছেই রাখুন। ঠিক আছে, তোমার যখন লাগবে তখন নিয়ে নিও। তোমার নাম কি? চন্দ্র? একদম না। তোমার নাম মিসেস চন্দ্র সাফওয়ান চৌধুরী। তবে আমি তোমাকে চন্দ্রিমা বলে ডাকবো। জি। চন্দ্রিমা, তুমি কিসে পড়েছো এখন? এইচএসসি পাশ করেছি আগের বছর। আমি জিজ্ঞাসা করছি তুমি এখন কিসে পড়েছো? আমি আর কোথাও ভর্তি হইনি। কেন? আমার মা বলে মেয়েরা যারা বেশি পড়ে তারা নাকি ভালো বউ হতে পারে না। ও, শোনো চন্দ্র, আমার মা হয়তো এখন উত্তরাধিকার চাইবে, কিন্তু আমি তা চাই না। আজ হোক কাল হোক আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হবে, কিন্তু আমি চাই তুমি আমার সাথে সহজ হও আরও। আমাদের মধ্যে প্রেম হোক, ভালোবাসা হোক। ভালোবাসা ছাড়া কখনো মিলন হোক আমি তা চাই না। সাফওয়ানের কথা শুনতে চন্দ্রের ইচ্ছা করছে মাটি ফাঁক করে ভিতরে ঢুকে যেতে। সে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। সে শুধু সাফওয়ানের কথার সাথে তাল মিলিয়ে মাথা দুলিয়ে যাচ্ছে। ঠিক আছে, অনেক রাত হয়েছে, এখন ঘুমা। চন্দ্র শুয়ে পড়ল। সাফওয়ান লাইট নিভিয়ে এসে চন্দ্রের পাশে শুয়ে পড়ল। ক্লান্ত থাকার কারণে সাফওয়ান অল্প কিছু সময়ের মধ্যে ঘুমিয়ে গেল, কিন্তু হঠাৎ করে তার বুকে বাম ধারে পাশে ধারালো কিছু বিচ্ছে। তাই সে চোখ খুলে তাকিয়ে দেখল চন্দ্র তার বুকে শুয়ে আছে, আর তার কানের দুলের হুক তার বুকে লাগছে বারবার। তাই সে সন্তর্পণে চন্দ্রের কানের দুল দুটো খুলে বিছানার পাশে বেড সাইডে রেখে দেয়।
চন্দ্রর যখন ঘুম ভাঙল তখন সকাল 8টা। চন্দ্র ঘুম থেকে উঠে দেখলো পাশে সাফওয়ান নেই। চন্দ্র কখন নিজের বাড়িতে এত দেরিতে উঠতো না, তাই সে কিছুটা ভয় পেল। সে হয়তো তার শাশুড়িমা তাকে কিছু বলবে, তাই সে তড়িঘড়ি করে আলমারি থেকে একটা শাড়ি বের করলো। কাল স্বামীরা তাকে বলেছিল এই আলমারির সব শাড়ি তার। চন্দ্র গোসল করে একটা সিল্কের মেরুন শাড়ি পরে বের হয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে লাগলো। হঠাৎ তার নজর তার কানের দিকে গেল। সে দেখলো তার কানে পড়া স্বর্ণের দুলটা নেই। সে এদিক ওদিক খুঁজতে লাগলো। হঠাৎ তার নজর গেল বেড সাইডের টেবিলের উপর। সে কানের দুলটা হাতে নিয়ে চিন্তা করতে লাগলো, এটা এখানে কিভাবে আসলো? সে তো কানে দুল খুলে ঘুমায়নি। আর তার মধ্যে স্বামীরা দরজা ঠেলে রুমে ঢুকলো। বাহ, তুমি ফ্রেশ হয়ে গেছো, ভালোই হয়েছে, নিচে চলো নাস্তা করতে। আমি কি বেশি দেরি করে উঠেছি? আরে না, কাল তো অনেক রাতে ঘুমিয়েছো, ঘুম থেকে উঠতে একটু দেরি হবে। চন্দ্র নিচে আসতে দেখলো ড্রয়িং রুমে ভরা লোকজন। কাল বাড়িতে সেরকম কেউ ছিল না। হয়তো দুদিন পরে বৌভাতের অনুষ্ঠান, তার জন্য সবাই এসেছে। কিন্তু সে এদিক ওদিক তাকিয়ে কোথাও সাপোয়ানকে দেখতে পেল না। শিরিন বেগম তাকে নিচে নামতে দেখে তার দিকে এগিয়ে এসে বলল, এসো এসো, তোমাকে সবার সাথে পরিচয় করে দিই। শিরিন বেগম একে একে চন্দ্রকে সাপোয়ানের নানি, মামার পরিবারের সাথে পরিচয় করে দিল। সাপোয়ানের নানি একটা বাক্স বের করে তার ব্যাগ থেকে সেখান থেকে দুটো মোটা বালা বের করে চন্দ্রের হাতে পরিয়ে দিল। তারপর চন্দ্রকে তার পাশে বসিয়ে বলল, ও মাগো, নাতবউ তো চাঁদের লাহান সুন্দর। এই শিরু, কই থেকে এই চাঁদের মতো মুখ খানা খুঁজে আনলি? সবাই সবার কথা বসেছিল, তখনই সদর দরজা থেকে হন্তদন্ত হয়ে সাহিলকে ঢুকতে দেখা গেল। বড়মা, মরমা, কোথায় তুমি? কি হয়েছে, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? বড়মা, সর্বনাশ হয়ে গেছে। সাফওয়ান ভাই সকালে যে গাড়িটা নিয়ে শহরের দিকে গেছিল, সেই গাড়িটা নাকি খুব ভয়ানকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার বন্ধু নাকি আসার সময় গাড়িটিকে পানি থেকে ওঠাতে দেখছে। আমি সাফওয়ান ভাইকে কল করার চেষ্টা করছি, কিন্তু ফোন বন্ধ। বিয়ের বাড়ির পরিবেশটা নিমেষে শোকে পরিণত হলো। শিরিন বেগম ধপ করে মাথায় হাত সোফায় বসে পড়ল। বিয়ের পরের দিন স্বামীর এত বড় অ্যাক্সিডেন্টের কথা শুনে চন্দ্র যেন স্তব্ধ হয়ে গেল। এইসব হইচইয়ের মধ্যে হঠাৎ করে দেখা গেল সদর দরজা দিয়ে সাফওয়ান বাড়িতে ঢুকছে। মানুষটাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় দেখে চন্দ্র আর শিরিন বেগম যেন তাদের দেহে প্রাণ ফিরে পেল। সাফওয়ানকে দেখে সাহিল তার কাছে দৌড়ে বলল, ভাই, তুমি এখানে? তুমি না কালো গাড়িটা নিয়ে শহরে গেছিলে, আর তোমার ফোন বন্ধ কেন? আরে শান্ত হ তুই। কালো গাড়িটা নিয়ে গেছিলাম, কিন্তু আমি থানায় নেমে যাই কিছু কাজের জন্য, আর ইন্সপেক্টর আমাকে তার জিপে বাড়িতে পৌঁছে দিয়েছে। রাতে ফোনে চার্জ দেওয়া হয়নি, তাই ফোন বন্ধ হয়ে গেছিলো। কিন্তু কি হয়েছে, সবাইকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? তোর গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে খুব বাজেভাবে। কি বলিস? আমাকে এখনই যেতে হবে। আল্লাহ জানে ড্রাইভারের এখন কি অবস্থা। তোর আর এখন যাওয়া লাগবে না ভাই, তুই রেস্ট নে, আমি আর শাহেদ যাচ্ছি। সাফওয়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে সে আর শাহেদ অ্যাক্সিডেন্ট স্পটের উদ্দেশ্যে রওনা দিল। চন্দ্রিমা, আমার অ্যাক্সিডেন্টের কথা শুনে তুমি কি আজকে ভয় পেয়েছ? কেন? জানি না। তুমি খুব তাড়াতাড়ি জেনে যাবে আমার অ্যাক্সিডেন্ট কথা শুনে তুমি কেন ভয় পেয়েছিল। ও, ভুলেই গেছিলাম। তোমার ছোট বোনকে বলো তোমার একাডেমিক পেপারসগুলো গুছিয়ে রাখতে। আমি লোক পাঠালে যেন তার কাছে দিয়ে দেয়। কেন? কারণ আমি চাই তুমি তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করো। কারণ ভবিষ্যতে আমি আমার সন্তানের জন্য একজন আত্মনির্ভর ও শিক্ষিত মা চাই। বৌভাতের পরের দিন আমি তোমাকে এখানকার কলেজে ভর্তি করে দিব। সকালবেলা আমি ওই কলেজে আমার একজন পরিচিত শিক্ষকের সাথে দেখা করতে গিয়েছিলাম। সাফওয়ানের বলা কথাগুলো শুনে চন্দ্র খুশিতে যেন লাফিয়ে উঠতে ইচ্ছে করছিল। সেও পড়তে চেয়েছিল আরও, কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। আজকের পর থেকে সাফওয়ানের প্রতি আর শ্রদ্ধা আরও কয়েক গুণ বেড়ে গেল। যেই না সে সাফওয়ানকে ধন্যবাদ যাবে, হঠাৎ দরজায় জোরে জোরে নক করার শব্দ পাওয়া গেল। দরজা খুলতে দেখলো আমেনা বেগম ভীতসন্ত্রস্ত হয়ে দরজার সামনে দাঁড়িয়েছে। কি হয়েছে ছোটো মা, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? তড়িঘড়ি করে নিচে আয়। ভয়ানক কাণ্ড ঘটেছে স্টোর রুমে। সাফওয়ান আর চন্দ্র আমিনা বেগমের সাথে স্টোর রুমে এসে দেখলো স্বামীরা শিরিনকে বেগমকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছে, আর তার দূরেই একটি কাচের বয়াম ভেঙে পড়ে আছে, আর তার পাশেই পড়ে আছে একজোড়া মানুষের চোখ। আশেপাশে কিছু তরল পদার্থ ছড়িয়ে ছিটিয়ে। দৃশ্যটি দেখতে খুব জঘন্য। দৃশ্যটি দেখার পর চন্দ্র সহ্য করতে পারল না। সে স্টোর রুম থেকে দৌড়ে বের হয়ে এসে বেসিনে গিয়ে গড় করে বমি করে দিল। শিরিন বেগম বাড়ির কাজের মহিলা রামিজাকে স্টোর রুমে পাঠিয়েছিল রান্না করার জন্য বড় পাতিল আনতে, কিন্তু রামিজা যাওয়ার সময় স্বামীরাকে এসে তাকে বলে সে যেন তার হাতে মেহেন্দি পাতা তুলে এনে স্টোর রুম থেকে পাতিল এনে দিচ্ছে সে। আর স্বামীরা সেখানে গিয়ে দেখে নিচে একটা কাচের বয়ম রাখা। তাই সে বয়ম আছে দেখার জন্য বয়মে হাতে নিয়ে মানুষের চোখ আছে দেখে
ভয় পেলে বয়ম হাত থেকে ফেলে দিয়ে চিৎকার করতে, এই বয়মটা কি মিস স্বামীরাই প্রথম দেখেছে? জি। আপনাদের স্টোররুমে কি সবসময় তালা দেওয়া থাকে? জি, সবসময় তালা দেওয়া থাকে, কিন্তু বিয়ে বাড়িতে বিভিন্ন জিনিস দরকার হয়, তাই গত 2 দিন থেকে খোলা হয়েছে। আপনাদের পুরনো ড্রাইভার আব্দুল মিয়ার বডি থেকে তার চোখ দুটো গায়েব। আমি ফরেনসিককে পাঠাচ্ছি চোখ দুটোকে। আমার যতদূর ধারণা চোখ দুটো ওনারে হবে। ইন্সপেক্টর সাফওয়ানের সাথে কথা শেষ করে বের হয়ে গেল। স্যার, আপনাদের কাছে খুব আজব লাগছে না? প্রথমে এই জমিদার বাড়ির পুরনো 2 কর্মচারী খুন, তারপর আবার স্টোররুমে চোখ পাওয়া গেছে, আর এর আগে শুনেছি জমিদারের ছেলের সাথে যে মেয়ে বিয়ে ঠিক হয় সেই মেয়ে মারা যায়। আরিফ, সত্যি আজব। আমি শুনেছি 20 বছর আগে জমিদার বাড়ির উপর কে যেন অভিশাপ দিয়েছিল বংশ ধ্বংস হওয়ার। আচ্ছা, অভিশাপটা কেন দিয়েছিল আর কে দিয়েছিল এটা বের করতে পারলেই মনে হয় কেসটার অর্ধেক সমাধান হয়ে যাবে। তোমার পরিচিত কেউ আছে? তুমি তো এই গ্রামের ছেলে। এখন কেউ আছে যে 20 বছর আগে কি হয়েছিল তার সম্পর্কে কিছু বলতে পারবে? জি স্যার, আমার একজন কাকা আছে। উনি আগে এই বাড়ির মালি ছিল। উনি হয়তো কিছু বলতে পারবেন। আমি খবর নেওয়ার চেষ্টা করছি এই ব্যাপারে। ইন্সপেক্টর আসাদ এই কেসের কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছিল না, কিন্তু সাব ইন্সপেক্টর আরিফের কথা শুনে মনে হলো হয়তো এখন কোনো ক্লু পাওয়া যাবে খুনগুলোর ব্যাপারে। চন্দ্রিমা, তুমি ঠিক আছো তো? জি ঠিক আছি। সরি আমাদের বাড়িতে এসে তোমাকে এত কিছুর সম্মুখীন হতে হচ্ছে। আরে না না, আমি ঠিক আছি। দাঁড়াও, আজ রাতে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, আমার পছন্দের একটা জায়গা। চন্দ্র সাফওয়ানের কথা শুনে মুচকি হাসলো। চন্দ্র হাসি দেখে সাফওয়ান মনে হলো যে এত সুন্দর হাসি কখনো দেখেনি। চন্দ্র, তুমি ঠিক আছো তো? জি ঠিক আছি। রাহেলা বানু তার রুমে শুয়েছিল। হঠাৎ তার মনে হলো জানলা থেকে কেউ তাকে দেখছে। তাই সে তড়িঘড়ি করে উঠে জানলার দিকে তাকালো, কিন্তু সে কাউকেই দেখতে পেল না। তার পাশে তার স্বামী শুয়ে আছে। আর এই ভর দুপুরবেলা কেই বা আসবে এখানে? তারপর সে রিমাকে ডাক দেয়। রিমা তার কাছে এসে বলল, কী হয়েছে, ডাকাডাকি করছে কেন এত? আমাকে বাড়িতে কেউ আসলো নাকি রে? কই, না তো। আমি তো বাইরে বসে আছি এখন ধইরা। ও, তা মা, আমি শুনলাম জমিদার বাড়ি থেকে নাকি তোমার বড় মাইয়ার পড়ার কাগজপত্র নিতে আসবো। তারপরও সে রিমাকে ডাক দেয়। রিমা তার কাছে এসে বলে, হয় জানি না কেমন হেদিন বাইচা গেল, তবে খারাও, ওরে শান্তিতে সংসার করতে দিমু না। কাল যখন জমিদার বাড়ি যাবো দেখিস ওরে সংসারে ওরা আগুন লাগাই। মা, ওরে কালকে ইচ্ছে মতো অপমান করে আনো। ওর রূপের খুব দেমাক, না দেমাক দেখায় একবারে ভাঙিয়ে দেবো। অ্যাক্সিডেন্ট স্পটে ঝামেলা শেষ করতে আস্তে আস্তে সাহিল আর শাহেদ বিকাল হলো। তারা ক্লান্ত হয়ে ফিরল। সোফায় বসতে কিছুক্ষণ পরে দেখলো স্বামীরা ঠান্ডা জুস নিয়ে আসলো তাদের জন্য। জুসের গ্লাস শাহেদের হাতে দিয়ে সে স্বামীরার দিকে তাকিয়ে মুচকে হাসলো, কিন্তু সাফওয়ানকে এসে সোফায় বসতে দেখে স্বামীরা কিছু না বলে সেখান থেকে চলে গেল। কী অবস্থা ওখানকার? গাড়ির অবস্থা একদম বাজে। গাড়ি পানিতে পড়ার আগে ড্রাইভার গাড়ি থেকে নেমে যায়, তাই সে কম আঘাত পেয়েছে। আর গাড়িটা নাকি কেউ ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করানোর চেষ্টা করছে। কি? ইন্সপেক্টর আসাদের সাথে কথা হয়েছে, উনি ব্যাপারটা তদন্ত করছে। অ্যাক্সিডেন্টটা যে ইচ্ছাকৃতভাবে করানো হচ্ছে সেটা যেন পরিবারের আর কেউ না জানে। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় তোমার কিছুদিন বাড়িতে থাকা উচিত। চারিদিকে শত্রু ওত পেতে আসছে। তুই কি বলিস, আমি ভয় পেয়ে ঘর বন্ধ হয়ে থাকবো? আমি সাফওয়ান চৌধুরী, আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না। আশেপাশে আমাদের লোক দিয়ে খুঁজে নেওয়া যে চেষ্টা করেছে তাকে খুঁজে বের করা। আমি ওকে মাঝ রাস্তায় ফেলে জবাই করব। সাফওয়ান প্রচণ্ড ক্রোধের সাথে কথাগুলো বলল। তার চোখে মুখে হিংস্রতা ফুটে উঠল। সাহিল ভাইয়ের এই রূপ দেখে কিছুটা ভয় পেল, কিন্তু তাদের অগোচরে তাদের কথা আরও একজন মানুষ শুনল। সে হলো চন্দ্র। চন্দ্র দরজার আড়ালে বসে সাফওয়ানের এমন হিংস্র ভরা কথা শুনে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। কাল থেকে তার দেখা সাফওয়ানের পর আজকের দেখা সাফওয়ানের মধ্যে অনেক পার্থক্য। রাত 10টা, গ্রাম্য এলাকা জন্য মানে এখন অনেক রাত। চারিদিকে ঝিঁঝি পোকার আওয়াজ। চন্দ্র তার রুমে গুটিসুটি মেরে শুয়ে আছে। তখনকার সাফওয়ানে করা ব্যবহারগুলো দেখে তার খুব অবাক লাগছে। সে কিছুতেই মেলাতে পারছে না, তার দম মনে হচ্ছে এখানেই বন্ধ হয়ে আসছে। সাফওয়ান আজ প্রায় রাত করে বাড়ি ফিরল। সে বিকালে ড্রাইভারকে দেখতে হাসপাতালে গিয়েছিল। রুমে এসে চন্দ্রকে ছোঁয়া অবস্থায় দেখতে হঠাৎ তার মনে পড়ল যে চন্দ্রকে বলেছিল যে তাকে আজ পছন্দের জায়গায় নিয়ে যাবে। তাই সে চন্দ্রকে ধীরে ধীরে ডাকতে লাগলো, চন্দ্রিমা, তুমি কি জেগে আছো? তাহলে উঠো, তোমাকে আমার পছন্দের জায়গায় নিয়ে যাব। ঠিক আছে, আমি তৈরি হয়ে নিচ্ছি। আরে না না, তুমি এভাবেই চলো। সাফওয়ান চন্দ্রের হাতের কবজি ধরে ধীরে ধীরে তাকে নিয়ে জমিদার বাড়ি থেকে বের হয়ে গেল। চন্দ্র কেন জানি না সাফওয়ানের সাথে যেতে কিছু একটা ভয় লাগছিল। তখনই তার হঠাৎ করে মনে হলো সাফওয়ান তার সাথে কাল থেকে খুব নরম ব্যবহার করছে। কাল থেকে তার সাথে
করা ব্যবহারের উপর ভরসা করে চন্দ্র সাফওয়ানের সাথে যেতে ভরসা পেল। চন্দ্রের গায়ের শাড়ির উপরে একটা পাতলা শাল পেঁচালো। সাফওয়ান তাকে নিয়ে হাঁটতে লাগলো। চন্দ্রকলা নদীর তীরে এসে পৌঁছালো। এই হচ্ছে আমার পছন্দের জায়গা, এখানে আমি একা থাকতে খুব পছন্দ করি। যদি আজ থেকে তুমি চাইলে আমার সাথে আসতে পারো। আপনি কি এখানে একাই এসেন? জি। কেন? না, এভাবেই। জানো চন্দ্র, আগে এই চন্দ্রকলার রাতের বেলা সৌন্দর্য আমি দেখতাম আর মুগ্ধ হতাম। আমার কাছে মনে হচ্ছে যেন সব সৌন্দর্য এই চন্দ্রকলার তীরে এই পূর্ণ চাঁদেই দেখা যায়। কিন্তু আমি ভুল ছিলাম, কেননা এই পূর্ণ চাঁদের আলোয় চন্দ্রিমা তুমি এই চন্দ্রকলার থেকেও সুন্দরী। আমার অর্ধাঙ্গিনীকে দেখে এই অপূর্ব সুন্দরী চন্দ্রকলা নিজেও বিমোহিত হয়ে যাবে। সাফওয়ানের বলা কথাগুলো শুনে চন্দ্রের নিজেকে কেমন যেন গর্ব হতে লাগলো। মনে হতে লাগলো তার এত সুন্দর রূপের প্রথম যেন কেউ পরিপূর্ণ মর্যাদা দিতে পেরেছে। চন্দ্র আর সাফওয়ান যখন জমিদার বাড়িতে পৌঁছালো তখন রাত 12টা। চন্দ্র রুমে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল, কিন্তু সাফওয়ানে কেন জানি না ঘুম আসছিল না। তাই সে তার বারান্দায় দাঁড়িয়ে তার বারান্দার সাথে লাগোয়া ফুলের বাগানের দিকে তাকালো। হঠাৎ তার নজর গেল বাগানের মধ্যখানে। সেখানে এক নারীর অবয়বকে দেখতে পেল। তার মনে খটকা লাগলো ব্যাপারটাতে। সে দেখতে পেল নারীর অবয়বটি বাগানের মাটি খুঁড়ে কিছু রাখছে। তাই সে তড়িঘড়ি করে টর্চ লাইট নিয়ে বাগানের দিকে ছুটে গেল, কিন্তু সে বাগানে এসে কাউকে দেখতে পেল না। তবে সেখানে যে মাটি খুঁড়েছিল সেখানে সে দেখলো কাঁচা মাটি। তাই সে এটা নিশ্চিত হলো যে কেউ এখানে মাটি খুঁড়ছে। তাই সে তাড়াতাড়ি করে শাহেদ আর সাহিলকে কল দিয়ে বাগানে আসতে বলল। তারা দুজনে মিলে মাটি খোঁড়া শুরু করলো। 2-3 ফুট খোদাই করার পর তারা দেখলো তাদের সবার চক্ষু চড়ক গাছ। তারা দেখতে পেল সেখানে একটা কালো তাবিজ রাখা, সাথে একটা ছোট্ট পুতুল। পুতুলটার চোখগুলো ওঠানো আর তার পেটে একটা ছুরি মারা হয়েছে। পুতুলটাকে দেখে তারা 3 ভাই বেশ ভড়কে গেল, কিন্তু এখন এই ব্যাপারটা নিয়ে বেশি ঘাটাঘাটি করলে শিরিন বেগমের কানে যাবে আর সে আবার আতঙ্কিত হয়ে পড়বে। তাই তারা পুতুল আর তাবিজটা একটা প্লাস্টিকের প্যাকেটে ভরে তাদের বাড়ির দারোয়ানকে বলল সেটা তাদের বাড়ি থেকে দূরে একটা ডোবায় ফেলে আসতে। এই কাজ শেষ করে তারা আবার যে যার রুমে গেল। বউ ভাতের দিন সকালে পুরো বাড়ি উৎসবের মুখর পরিবেশ। বাড়ির আঙ্গিনায় বউ ভাতের আয়োজন করা হয়েছে। বড় বড় ডেকচিতে রান্না হচ্ছে। আর শহর থেকে মেকআপ আর্টিস্ট এসেছে চন্দ্রকে সাজাতে। যদিও চন্দ্র আজ একেবারে সিম্পলভাবে সাজানো হচ্ছে। দুপুর 12টা বাজতে অতিথিরা আসতে শুরু করলো। ধীরে ধীরে চন্দ্রর পরিবারের লোকজনও আসতে শুরু করলো। সবশেষে এলো রিমা, অনিমা আর তাদের মা রাহেলা বানু। তারা আসতে আমেনা বেগম তাদের চন্দ্রের রুমে নিয়ে গেল। চন্দ্রের রুমে আসতে চন্দ্রকে দেখে তাদের চক্ষু চড়ক গাছ। চন্দ্রের পরনে আজ লাল নীল রঙের কাঞ্জিবরম শাড়ি আর মাথায় সোনালি দোপাট্টা। কিন্তু তার শাড়িটা খুব বেশি গর্জিয়াস না হলেও তার গলার রয়েছে হীরার রানীহার। এটা সাফওয়ানদের খানদানি হার, যার বয়স 200-রও বেশি। এর মধ্যে অনিমা শাহনাজের সাথে রুম থেকে বের হয়ে গেল। রিমা আর রাহেলা বানু তার পাশে এসে বসলো। রিমা চন্দ্রের গলার হারটা ধরে ধরে দেখতে লাগলো। এমন সময় রাহেলা বানু চন্দ্রকে খোঁচা মেরে বলল, কিরে তুই দেখি এই নে মেলা শান্তিতে আসস। জি মা। তো তোর শাশুড়ি কি তোরে আরও অনেক গহনা দিয়েছে? জি দিছে। তো ওইখান থেকে 2-3টে গয়না তোকে বোনগো দিয়া দে। কেন মা? ওগুলো তো আমার গহনা, এই জমিদার বাড়ির সম্পদ। আর পরে কোনো সময় তারা যদি জিজ্ঞাসা করে গহনা কই, তখন আমি কি করব? আরে জিগাইলে কবি হারাই গেছে। না না, আমি মিথ্যে কথা কইতে পারবো না। এই গহনা জমিদার বাড়ির। এই গয়না আমার কাছে আমানত হিসেবে রাখা হয়েছে। আমি এই গহনা দিতে পারবো না। চন্দ্র গহনা দিবে না শুনে যেন রিমা আর রাহেলা বানুর মাথায় রক্ত উঠে গেল। রাহেলা বানু রাগ সংবরণ করতে পারল না। আর যখন দেখলো এই ঘরে কেউ নেই, সে আর রিমা ছাড়া, সে এসে চন্দ্রের গলা চেপে ধরল আর বলতে লাগলো, তোর খুব দেমাক হইয়া গেছে না এই জমিদার বাড়ির বউ হইয়া? কি মনে করছিস তুই সবসময় এমন অবস্থায় থাকবি? এই জমিদার পোলা চেনোস না? যখন মন ভইরে যাব তখন তোরে ধইরা রাস্তায় ছুঁইড়ে ফেলাইব। তখন তো আমার কাছে আসতে হইব নাকি? কইরা পেট চালাবি। অবস্থা বেগতিক দেখে রিমা এসে চন্দ্রকে তার মায়ের হাত থেকে ছাড়ালো। ছাড়া পেয়ে চন্দ্র কাঁদতে লাগলো। তখনই রিমা বলল, এরকম না করলেই পারতি। কয়টা গহনা আমাকে দিয়ে দিলেই হইতো। আমরা তো তোর বোন। রিমার কথার মাঝে হঠাৎ করে রিমার গেল চর পড়ল। রিমা ঘুরে দেখতে পেল তাকে থাপ্পড় দেওয়া ব্যক্তিটি স্বামীরা। রিমা যেই না তেরে কিছু বলতে যাবে তখনই স্বামীরা বলতে গেল, বেয়াদব মেয়ে, সাহস তো কম না, জমিদার বাড়ির মালকিনের সাথে তুই এই ভাষায় কথা বলিস? জমিদার সাফওয়ান স্ত্রীর সাথে এভাবে কথা বলিস? জিভ টেনে ছিঁড়ে ফেলবো। যেমন মা তেমন মেয়ে, এখনই এই রুম থেকে বের হয়ে যাও। স্বামীরার করা হম্বিতম্বি দেবীকে রাহেলা বানু আর রিমা ঠিক তখনই বের হয়ে গেল। তারা বের হতে যেতে স্বামীরা চন্দ্রের কাছে এসে বলল, ইস দেখি পুরা
গাল পুরো দাগ হয়ে গেছে। ইচ্ছে করছে এখনই গিয়ে সাফওয়ান ভাইকে বলি, না না প্লিজ এরকম করবে না। আচ্ছা বলবো না, তবে তুমি আমাকে কথা দেবে এরপর থেকে নিজের সাথে অন্যায় হতে দেখলে প্রতিবাদ করবে। এখন তুমি শুধু চন্দ্র নও, তুমি এখন মিসেস চন্দ্র সাফওয়ান চৌধুরী। সিংহীর মতো হতে হবে, যেন কেউ তোমাকে আঘাত করার সাহস না পায়। জি আপু, এরপর থেকে আর কখনোই এমন হবে না। ইস, সবাই এখন দেখতে আসবে। গলা চেপে ধরার দাগটাও বাজে দেখাচ্ছে। দাঁড়াও, আমি কলসিলার দিয়ে দাগটা কভার করে দিচ্ছি। এই বলে সামিরা ধীরে ধীরে চন্দ্রের গলা হওয়া দাগটা ঢাকতে লাগলো। তবে এতক্ষণ যাবৎ ওই ঘরে হওয়া ঘটনাগুলো আরেকজন ব্যক্তি আড়ালে দাঁড়িয়ে দেখছিল। স্বামীরা চন্দ্রকে নিয়ে রুম থেকে বের হওয়ার আগে সেই ব্যক্তি দরজা থেকে সরে গেল। বেশ কিছুক্ষণ পর স্বামীরা চন্দ্রকে নিয়ে নিচে এলো। শিরিন বেগম চন্দ্রকে বৌভাতে আসা সবার সাথে পরিচয় করে দিল। শিরিন বেগম তাদের সাথে পরিচয় করা শেষ হতে তাদের সামনে তার মা রাহেলা বানু আর তার বোন রিমা এলো। রাহেলা বানু এসে মিথ্যা আন্তরিকতা দেখিয়ে বলল, বেআইন, আমি আপনাকে ওপর অনেক কৃতজ্ঞ যে আমার চন্দ্রে আপনি আপনাকে বাড়ির বউ বানাইছেন। আরে না না, এত আমাদের অনেক সৌভাগ্য যে আমাদের ঘরে এই লক্ষ্মীমন্ত্র মেয়েটাকে আমরা আমাদের জমিদার পরিবারে বউ হিসাবে পেয়েছি। কি যে বলেন না, চন্দ্র অত সুন্দরী হইলে হইব কি? আমার 3 মাইয়ের মধ্যে লইয়া সবচাইতে বড় চিন্তায় ছিলাম, কারণ 3 বছর আগে ওর লগে যা ঘটনা ঘটছে তো গো আপনাকে বেআইনের ওই রকম অবস্থা হইল। মানে কি বলতে চাইছেন আপনি? আরে বেআইন, কি কইয়া হইব, ওইসব তো পুরানো কথা। ওই 3 বছর আগে এক রাতে ঘরে চন্দ্ররে খুঁজে পাইতেছিলাম না, তখন তো আমার স্বামী অনেক খুঁজতে যাওয়ায় ও ওরকম কইরা অসুস্থ হইয়া পড়ল। জানি না কি দেখেছিল, কিন্তু খুব খারাপ কিছু দেখেছিল। এখন শত হইল তো নিজের মাইয়া ওর চরিত্রের ব্যাপারে তো খারাপ কিছু কাউরে কইতে পারি না। তারপর আপনারা এখন ওর আপন মানুষ, তাই কথাটা কইলাম। আপনি আবার কিছু মনে করেন না। আরে না না, কিছু মনে করিনি সত্যি। এখন তো আমরা চন্দ্রের আপনজন, আর ভালো হোক খারাপ হোক চন্দ্র এখন আমাদের বাড়ির বউ। রাহেলা বেগম মনে করছিল শিরিন বেগম তার কথা শুনে কোনো ভয়ঙ্কর ধরনের কথা চন্দ্রকে শোনাবে, কিন্তু শিরিন বেগমের এরকম ব্যবহার দেখে হতাশ হয়ে পড়ল। তবে রাহেলা বেগম এসব কথা শুনে ওইখানে থাকা আশেপাশের মহিলা অনেকের ধরনের মন্তব্য করতে লাগলো চন্দ্রকে নিয়ে। আশেপাশে সবার এরকম কথা শুনে আর তার ব্যাপারে তার মায়ের মুখে এমন জঘন্য কথা শুনে তার ইচ্ছে করছিল তখনই নিজের জীবন দিয়ে দিতে। তার এমন মনে হচ্ছিল যেন তার চোখ থেকে এখনই পানির ফোঁটা গড়িয়ে পড়বে। শিরিন বেগম চন্দ্রের অবস্থা বুঝতে পেরে চন্দ্রকে নিয়ে সেখান থেকে উপরে চলে গেল। মা, বিশ্বাস করুন আমি এরকম ধরনের মেয়ে না। আর সেদিন আমি ঘর থেকে এইভাবে গায়েব হইনি। আমার বাবা সেদিন অনেক রাত হওয়ার পরেও বাড়ি ফেরেনি, তাই অনেক খুঁজতে বের হয়েছিলাম। কিন্তু আমার মায়ের কথা অনুযায়ী আমার বাবা আমাকে খুঁজতে পেরেছিল। কিন্তু মা, বিশ্বাস করুন এগুলো সব মিথ্যা। চন্দ্র মা, তোমাকে আমার কাছে কৈফিয়ত দেওয়ার দরকার নেই। তোমাকে এইবারই বউ বানানোর আগে আমি সব কিছু জেনে নিয়েছি। আর আমি এটাও জানি সেদিন রাতে তুমি তোমার বাবাকে খুঁজতে বের হয়েছিলা। তুমি সেদিন তোমার বাবাকে খুঁজে পেয়েছিলে, তাকে নিয়ে হসপিটালে গেছে। ধন্যবাদ মা আমাকে বিশ্বাস করার জন্য। তবে একটা বিষয় বুঝলাম না, তোমার মা তোমার ব্যাপারে এগুলো কেনই বা বলল? আর বিয়ের সময় এত জীবনে ঝুঁকি থাকার পরেও টাকার বিনিময়ে তোমার মা বিয়ে দিতে রাজি হয়ে গেল। বিষয়টা আমার কাছে খুব জটিল লাগছে। মা, কেন জানি না আমি নিজে যে আমার জন্মের পর থেকে এই প্রশ্নের উত্তর খুঁজে যাচ্ছি। তবে মা, আমি আপনাকে একটা কথা বলবো, আপনি রাখবেন? কি কথা বলো মা? আপনি যে আমার মাকে 30 লক্ষ টাকা দিতে চেয়েছিলেন, সেই টাকা আপনি ওনাকে দেবেন না। আমি এতদিনে ওনার অন্যায় আবদার শুনে কিছু বলিনি, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি উনি আমার দেওয়া সম্মানের যোগ্য না। তাই দয়া করে ওই টাকাটা দেবেন না, তাহলে আমার অসম্মান হবে। কিন্তু কথা দিয়ে কথা না রাখা তো আমাদের জমিদার বংশের নিয়ম, মা না? আমি তো তোমার মাকে কথা দিয়েছিলাম যে তোমার সাথে আমার ছেলের বিয়ে দিলে তাকে 30 লক্ষ টাকা দিয়ে দিব। টাকাটা আমি জোগাড় করেও ফেলেছি। না না মা, দয়া করে ওনাকে টাকাটা দিবেন না। আপনার কাছে এটুকু আমার দাবি। শিরিন বেগম চন্দ্রের কথা শুনে খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। সে ভেবে পাচ্ছিল না যে কি করবে। একে তো একদিকে তার দেওয়া কথা, অন্যদিকে চন্দ্রের করা দাবি। বিয়ের পর এই প্রথম চন্দ্র তার কাছে কিছু দাবি করেছে। এখন সে চন্দ্রের কথা ফেলতে পারবে না। আর রাহেলা বানুর ব্যবহার খুব বেশি সুবিধাজনক তার মনে হয় না। তা না হলে কেউ নিজের মেয়ের ব্যাপারে কিভাবে এসব কথা বলতে পারে? তাই তো অবশেষে সিদ্ধান্ত নিল রাহেলা বানুকে সেই টাকাটা দিবে না। বৌভাতের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে মেহমানরা আস্তে আস্তে তাদের বাড়ি চলে যাচ্ছে। শিরিন বেগম ভাইয়ের সংসার পরিবার আর তার মা সকালে যাবে। রাহেলা বানু অনিমা আর রিমাকে নিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই শিরিন বেগম কাছে গিয়ে বলল, বেআইন, তা ওই লেনদেনের বিষয়টা? এখানে অনেক লোকজন আছে, আমার সাথে ঘরে চলুন, যা কথার ওইখানে বলা হবে। শিরিন বেগম আমিনাকে বেগমকে নিয়ে তার ঘরে গেল। ঘরে এসে ইতস্তত করে বলতে লাগলো, দেখুন বেন, টাকাটা আমি দিতে পারবো না।
কেন বেন, বিয়ের আগে তো আপনি কইছিলেন বউ ভাতের দিন টাকাগুলো দিয়ে দিবেন। জি আমি বলেছিলাম, কিন্তু এখন একজন আপনাকে টাকা দিতে নিষেধ করছে, আমি তাই আপনাকে টাকা দিতে পারবো না। কেডাই নিষেধ করছে আপনারে? জমিদার মানুষ কথা দিয়ে কথা রাখেন না। আমি নিষেধ করছি মা? কেন করছিস? ওই সময় তোরে কইলাম কয়টা গহনা দিলে, তাতেই তুই রাজি হইলি না। এখন আবার তোর শাশুড়িকে নিষেধ করছিস টাকা দিতে? ভালো ঘরে বিয়ে হয়েছে, তোর দেমাগ বাইরে গেছে? এই রাহেলা বানু থাকলে জীবনে তোর রানী হওয়া লাগতো না। রাহেলা বানুর রাগে গজরাতে গজরাতে শিরিন বেগমের রুম থেকে বের হলো। তার ওরকম চটে যাওয়া দেখে শিরিন বেগম নিরুপায় চোখে চন্দ্রের দিকে তাকালো। তার মায়ের এরকম ব্যবহারে চন্দ্র মনে মনে অনেক লজ্জিত, যা চেহারা দেখেই বোঝা যাচ্ছে। সন্ধ্যার আগে বৌভাতে সকল ঝামেলা শেষ হয়েছে। অনুষ্ঠানে সবাই যে যার বাড়িতে চলে গেছে। সাহেল আজকে আবার গেছে হসপিটালে ড্রাইভারকে দেখতে। মাগরিব নামাজের শেষে সাফওয়ান বাগানে বসেছিল, হঠাৎ করে তার নজর গেল রুমের বারান্দায়। সে দেখল চন্দ্র সেখানে দাঁড়িয়েছে। সেই ইশারায় চন্দ্রকে বাগানে ডাকলো। চন্দ্র তার ইশারা পেয়েও সেগো বাগানের দিকে যেতে লাগলো। তবে উপর থেকে নামতে নামতে তার সাথে দেখা হলো এবারের কাজের লোক বুলু খাতুনের সাথে। সে দেখল বুলু খাতুন এর হাতে ট্রে। আপনি কি জমিদার সাহেবকে চা দিতে যাচ্ছেন? জি মালকিন। বড় জমিদার সাহেব তো এই সময় চা খাওয়ার অভ্যাস বাড়ির থাকলে তাই লইয়া যাইতেছি। এটা আমাকে দিয়ে দিন, আমি নিয়ে যাচ্ছি। আরে না না, আপনার কষ্ট হইবে। পাগল নাকি? এইটুকু ভারী কিছু হবে না। চন্দ্র এক প্রকার জোর করে হাত থেকে ট্রেটা নিয়ে বাগানের দিকে গেল। বাগানে গিয়ে দেখতে পেল সাফওয়ান তখন তার হাতে ফোন নিয়ে কিছু করছে। সে চায়ের কাপটা নিয়ে বাড়িয়ে দিল। জমিদার সাহেব, এই নিন আপনার চা। বাহ, তোমার সম্বোধনটা তো বেশ সুন্দর। কেন, সবাই তো আপনাকে এভাবেই ডাকে? হ্যাঁ, সবাই ডাকে, তবে তোমার মতো এত সুমধুর করে ডাকে না। ও আচ্ছা, তুমি কি চা বানাতে পারো? জি, আমি সবই রান্না করতে পারি। অন্য সব রান্না করা লাগবে না, তার জন্য অন্যরা আছে। এখন থেকে আমি বাড়িতে থাকলে সন্ধ্যাবেলা চাটা তুমি বানাবে। ঠিক আছে। মনে পড়েছে, বিয়ে উপলক্ষে তুমি আমার কাছে কি চাও? না না, আমার কিছু লাগবে না। আপনার মা তোমাকে অনেক গয়না দিয়েছে, আর আপনিও তো দেনমোহরের সব টাকা দিয়েছেন। কিছুই তো নিতে হবে, এটা জমিদার বাড়ির নিয়ম। এই যে এই বাগানটা আমার মা নিজে হাতে করেছে। আমার বাবার কাছে বিয়ের পর উপহার হিসেবে সে এরকম একটা বাগান তৈরি করতে চেয়েছিল। তাহলে আমি কি যে পাশের খোলা জমিটা আছে ওইখানে ছোটোখাটো একটা মুরগির ফার্ম করতে পারি, আর শাকসবজির বাগান? বাহ, তুমি তো দেখছি আমার মায়ের মতোই তার দেখানো পথ চলছো। তোমার শাশুড়িকে কি নকল করার চেষ্টা করছো? আরে না না, অনেক আগের থেকে আমার ইচ্ছে ছিল আমার একটা শাকসবজি আর মুরগির ফার্ম থাকবে। তার জন্য যা টাকা লাগবে তা না হয় দেনমোহরের টাকা থেকে দিয়ে দিব। ঠিক আছে, তোমার যা ইচ্ছা। আমাকে একটা লিস্ট করে দিও কি কি লাগবে। কালকে শহরের লোকজন পাঠিয়ে সেগুলো আনিয়ে নিব। ঠিক আছে, আজকে রাতে লিস্ট বানিয়ে রাখবো। মাঝরাতে হঠাৎ করে রিমার ঘুম ভেঙে গেল। হঠাৎ তার মনে হলো কেউ তার জানলায় ঠক ঠক আওয়াজ করছে। এ মনে করলে হয়তো জানলার কাছে কোনো পাখি এসেও ওরকম করছে। বারবার একই রকম হাওয়াতে তার ঘুমে ব্যাঘাত ঘটল। প্রকৃতির ডাকে সাড়া দিতে তার বাইরে যাওয়ার প্রয়োজন। তাই সে উঠে দরজা খুলে বাইরে গেল। কিন্তু বাইরে গিয়ে সে জানলার কাছে দেখল কিছুই নেই। তাই সে যখনই উল্টো দিকে ঘুরে বাথরুমে যেতে নিবে, হঠাৎ কেউ পিছন থেকে তার মুখে একটা কাপড় দিয়ে চেপে ধরল। সে তার নাকের কাছে একটা মিষ্টি মিষ্টি গন্ধ অনুভব করলো। সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে চন্দ্র ঘুমিয়েছিল অন্য দিনের মতো। আজও সে সাফওয়ানের বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে। হঠাৎ তাদের রুমের দরজায় খুব কড়াভাবে আঘাত করার শব্দ পেল। তাই সে হুড়মুড়ে দরজা খুলো। দরজা খুলে এসে দেখলো শিরিন বেগম দাঁড়িয়ে আছে। শিরিন বেগম তাকে দেখে উৎকণ্ঠার সাথে বলল, বৌমা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, সাফওয়ান ঘুম থেকে ওঠাও, তোমাদের একটু তোমাদের বাড়ির দিকে যেতে হবে। কেন মা, কি হয়েছে? আর আপনাকে এত অস্থির লাগছে কেন? তোমার মেজ বোনের সর্বনাশ হয়েছে। কারা জানি ওকে কাল রাতে তুলে নিয়ে গেছিল। তারা নাকি ওর সাথে খারাপ কিছু করেছে। ওকে আজ সকালে চন্দ্রকলার নদীর তীরে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। ওর জামা কাপড়ের অবস্থা নাকি খারাপ ছিল। ওকে এখন তোমাদের বাড়িতে নিয়ে গেছে। এরকম খবর শুনে চন্দ্রের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কিছুক্ষণ পরে চন্দ্র সাফওয়ানকে নিয়ে তাদের বাড়িতে গেল। গিয়ে তারা দেখলো রিমা বিছানায় শুয়ে আছে, আর রাহেলা বানু তার পাশে বসে বিলাপ করছে। আশেপাশে বাড়ির মহিলারাও তাদের বাড়িতে এসেছে। কেউ কেউ বিভিন্ন কথা বলতে লাগলো। একজন রাহেলা বানুকে সহমতি দেখিয়ে বলে উঠল, আহা রে, আপনার মাইয়াটা এখন কি হইব? আপনার মাইয়া তো সব শেষ হইয়া গেল। এখন ক্যাডা করবো এই মাইয়ারে বিয়া? মহিলার বলা কথাগুলো শুনে রিমা অস্থির হয়ে বলল। সে চেঁচিয়ে বলতে, সব শেষ হয়ে গেছে মানে? আমার সাথে কিছুই হয়নি, আমি তো সারা রাত অজ্ঞান ছিলাম। তুই কইলে তো আর হইব না। একটা জোয়ান মাইয়া অজ্ঞান কইরা তো আর কেউ ঘুম পাড়ায় রাখবো না। আর তোমারে দেখা বোঝাই যায় গেছে তোমার লগে খারাপ কিছু হয়েছে। আশেপাশের মানুষ এইসব কথা শুনে রাহেলা বানু আর রিমা নিজেদের খুব অসহায় লাগতে লাগলো।
চন্দ্র আজ বাড়ি থেকে যেতে চাইলেও সাফওয়ান রাজি নিল না। তাই সে চন্দ্রকে নিয়েই বাড়ি ফিরল। তবে চন্দ্রকে বাড়ি পৌঁছে দিয়ে সে আবার বেরিয়ে গেল। সাফওয়ান গাড়ি এসে দোতলার একটা বাড়ির সামনে থামল। সে ভেতরে ঢুকেই দেখতে পেল 6টা ছেলে আর 2টো মেয়ে বসে গল্প করছে। সে তাদের কাছে হাসি মুখে এগিয়ে গিয়ে প্যাকেট থেকে লাখ টাকার 2টা বান্ডিল বের করে দিল। এইখানে 2 লাখ টাকা আছে, নিজেদের মধ্যে 25,000 টাকা করে ভাগ করে নাও, আর কাজটা সুন্দরভাবে করার জন্য ধন্যবাদ। আরে না না ভাই, দরকার নেই। এই রিমা আমাদের কলেজে অনেক ছেলের সাথে প্রতারণা করেছে। এই রিমার জন্য আমাদের একজন বন্ধু মারা গেছে। আরে না না, নাও। এটা না হয় তোমাদের বড় ভাইয়ের পক্ষ থেকে উপহার হিসাবে মনে রেখো। আর আমি যেভাবে বলেছিলাম ওর সাথে সেভাবেই করেছে তো সব কিছু? জি ভাইয়া। আমাদের সাথে স্বর্ণা আর অর্পিতাও ছিল। রাতে ওই রিমা অর্পির সাথে ঘুমিয়েছিল, আর সকালে ও জামা কাপড়ের ওই অবস্থা অর্পি করেছে। আর আপনি চিন্তা করবেন না, এইসব খবর বাইরে কেউ জানবে না। ঠিক আছে, সবাই ভালো থেকো, আর কোনো দরকার পড়লে আমাকে জানিও। সাফওয়ান বাড়ি থেকে বের হয়ে গেল। কাল থেকে রিমা চন্দ্রের ওইসব কথা বলছিল, তখন সাফওয়ান দরজার আড়ালে তাদের কথাগুলো সব শুনেছিল। আর তার মধ্যে স্বামীরার মাধ্যম নিয়ে নিচে সবার সামনে এসে রাহেলা বানুর আচরণের কথা জেনে নিয়েছিল। তারপর সে রিমার ব্যাপারে খোঁজখবর নিয়ে এবং জানতে পারে কলেজের বেশ কিছু ছেলে মেয়ে তার উপর ক্ষিপ্ত, আর তাই সে তাদের সাথে যোগাযোগ করে এই ঘটনা ঘটেছে। কে শুধু চেয়েছিল রাহেলা বানু ও রিমাকে চন্দ্রকে যা বলেছিল তার জন্য তাদের উচিত শিক্ষা দিতে, এবং সে তাই করেছে। এখন রাহেলা বানু রিমাকে সারা জীবন এই ঘটনা ভুলতে পারবে না। সে হাঁটতে হাঁটতে চন্দ্রকলার পাড়ে এসে দাঁড়ালো আর নিজে মনে মনে বলতে লাগলো, জমিদার সাফওয়ান চৌধুরী, চন্দ্রিমা আমার অর্ধাঙ্গিনী। যদি কেউ চন্দ্রিমার উপর আঘাত আনতে চায়, আমি তাকে এইভাবেই ধ্বংস করব। এতে আমি কোনো নীতি আইন মানব না। তার বিচার শুধু আমার আদালতে হবে। এই বলে সে পৈশাসিক হাসি হাসতে লাগলো। চলবে চন্দ্রকলা প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।